সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো অপারেশনবিহীন হাঁটু ব্যথার চিকিৎসা নিয়ে। কেন হাঁটু ব্যথা হয়, এর প্রতিকার এবং অপারেশনবিহীন হাঁটু ব্যথার চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমেই জানতে চাইবো হাঁটু ব্যথা মূলত কোন কোন কারণে হয়? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে হাঁটু ব্যথার বিভিন্ন কারণ হয়। আমরা বয়স ভেদে এই কারণটা ভিন্ন ভিন্ন পেয়ে থাকি। তার মধ্যে আমরা যদি শিশুদের দিয়ে শুরু করি, যেমন শিশুদের আমরা পাই জুভেনাইল আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, সেটা থেকে হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন স্পোর্টস ইনজুরি, বিশেষ করে শিশুরা খেলাধুলা করে, বিভিন্ন রাইড শিখে তারা সেই সময় পড়ে যে আঘাত পায়, আঘাতজনিত ব্যথা, সেখান থেকে আমরা যদি একটু বয়স্ক বা মিড বয়সে চলে যাই, সেক্ষেত্রে আমরা স্পোর্টস ইনজুরি অনেক পাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এছাড়া দেখা যায় যে কিছু মিডল এজের ডিজিজ আছে, যেমন আমরা দেখি রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গাউটি আর্থ্রাইটিস, এগুলো 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আমরা বেশি পাই। এরপরে যদি যাই আমরা ডিজেনারেটিভ ডিজিজ, যেমন বয়সের সাথে সাথে আমাদের চুল পাকে, হাড়ের ক্ষয় হতে থাকে, তো অ্যাবভ 40 হলে আমাদের এই ডিজেনারেশনটা শুরু হয়। সেক্ষেত্রে হাঁটুর খুব কমন একটা ডিজিজ আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, খুব কমন, বিশেষ করে অ্যাবভ 50-60 হলে প্রত্যেকটা মানুষই এই রোগে আক্রান্ত হয় এবং সেটার কারণে তাদের অ্যাক্টিভিটিস, যেমন নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটি ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করে। তো এই অস্টিও আর্থ্রাইটিসটা আসলে খুব বেশি কমন ডিজিজ। স্যার, অপারেশন ছাড়া কি হাঁটু ব্যথা পুরোপুরি ঠিক হয়? হ্যাঁ, অবশ্যই। আমরা এক্ষেত্রে বলি যে কিছু কিছু ইন্ডিকেশন আছে যখন হয়তো অপারেশন তার লাগবেই। যেমন ধরেন যে কারো যদি লিগামেন্ট ইনজুরি হয়, সেক্ষেত্রে তার হাঁটুর যে চারিদিকে কিছু লিগামেন্ট থাকে যেটা জয়েন্টটাকে শক্ত করে ধরে রাখে। তো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, লিগামেন্ট আছে, কিছু আছে হয়তো ইম্পর্টেন্সই কম। তো ইম্পর্টেন্ট লিগামেন্টের মধ্যে আমরা যেমন এসিএল, এসিএল বলি, পিসিএল বলি, এগুলো যদি কমপ্লিট টিয়ার হয়ে যায় তাকে অবশ্যই অপারেশন করতে হবে। যদি পার্শিয়াল ইনজুরড হয় সেক্ষেত্রে হয়তো অপারেশন লাগবে না। এছাড়া যদি অস্টিও আর্থ্রাইটিসের কথা আমরা বলি, যেমন আর্লি স্টেজে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, আর্লি স্টেজ, আমরা মিডল স্টেজ এবং খুব সিভিয়ার স্টেজ। তো আর্লি এবং মিডল স্টেজে হলে তার হয়তো অপারেশন লাগবে না, অপারেশন ছাড়া সে সম্পূর্ণ রিকভার করা সম্ভব। বা এটা আসলে ডিজেনারেটিভ ডিজিজ, তো দেখবেন যে চুল পেকে গেল, এটা তো আর আগের মতো হবে না, বাট তার যে কষ্ট সেটা যেন কমানো সম্ভব। আর একটা স্টেজ থাকে যখন ইন্ডিকেশন আছে অপারেশনে, সেটা তো আর ডিনাই করা যাবে না, বাট তার আগে আমরা দেখি মোস্ট অফ দ্য কেসে 90% ক্ষেত্রে অপারেশন ছাড়াই ভালো হওয়া যায়। স্যার, আপনি বলছিলেন যে আর্লি স্টেজে আমরা যদি চিকিৎসা নেই সেক্ষেত্রে অপারেশন ছাড়া হাঁটু ব্যথা ঠিক হতে পারে। রাইট। হাঁটু ব্যথায় কোন উপসর্গগুলোকে রেড ফ্ল্যাগ হিসেবে দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে? ধন্যবাদ। আমরা হাঁটু ব্যথার ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখি, যেমন অনেকে ব্যথার কারণে মুভ করতে তার খুবই কষ্ট। যেমন আমরা স্বাভাবিক যে অ্যাক্টিভিটিস করি, যেমন বসে আছি, বসা থেকে উঠতে গেলে আমার ব্যথা অনুভব হচ্ছে, আমি আনইভেন জায়গায় যেমন সিঁড়িতে ওঠানামা করতে পারছি না, নামাজের মতো বসতে পারছি না, টয়লেটে বসতে অসুবিধা হচ্ছে। এছাড়া দেখা যায় যে লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে আমরা দেখি পায়ের উপর যখন ভর দিয়ে দাঁড়াই পা টা ঘুরে যায়, মনে হয় যে সে স্ট্যাবিলিটি পাচ্ছে না, পায়ের উপর শক্তি দিতে পারছে না। এই ধরনের উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। হাঁটুতে হঠাৎ আঘাত বা ব্যথায় প্রাথমিক চিকিৎসায় আরআইসি প্রোটোকলের কথা আমরা শুনে থাকি। এটি মূলত কি, কেন ব্যবহৃত হয়? ধন্যবাদ। আরআইসি কে আমরা বলি যে আসলে এখানে 4টা জিনিস। একটা হলো রেস্ট, একটা হলো আমরা আইস কম্প্রেশন দিতে বলি, সাথে আঘাতপ্রাপ্ত জায়গাটাকে একটু এলিভেশন করে রাখতে বলি। যেমন যেকোনো আঘাতেই আমরা এটা বলি যে আপনি হঠাৎ কোনো ব্যথা পেলেন, আঘাত পেলেন, ট্রমা, অ্যাক্সিডেন্ট, যেকোনো কিছুতেই ১ম এই আমরা সেখানে একটু আইস কম্প্রেশন দিব। যেটা বরফের শেক, যেটা হয়তো ক্ষেত্র বিশেষে কেউ এমন হতে পারে পলিথিনের মধ্যে নিয়ে একটু সুতি কাপড় দিয়ে দিতে পারে। যার যেখানে যেটা অ্যাভেলেবিলিটি থাকে সেই অনুযায়ী আইস কম্প্রেশন, জায়গাটাকে রেস্টে রাখা এবং সম্ভব হলে পাটা একটু উঁচু করে রাখা বা জায়গাটা, আক্রান্ত জায়গাটাকে একটু উঁচু করে রাখা। তাহলে এই দ্রুত হিলিং হয়, তার যে ইনফ্লামেটরি প্রসেসটা থাকে সেটা কমে আসে। স্যার, ফিজিওথেরাপি কিভাবে হাঁটু ব্যথা কমাতে সাহায্য করে? ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। আমরা হাঁটু ব্যথার ক্ষেত্রে আসলে কারণ ভেদে চিকিৎসাটা ভিন্ন ভিন্ন থাকে। যেমন আমরা বললাম, একজনের হয়তো লিগামেন্ট ইনজুরি হয়েছে,
সেই লিগামেন্ট ইনজুরির সিভিয়ারিটি কতটুকু। এখন ধরেন যে একটা ঘরে আমরা 4টা পিলার রয়েছে, এখন 3টা পিলার ইনট্যাক্ট আছে, ভালো আছে, একটা পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই ক্ষতিগ্রস্ত প্লেয়ারটাকে আমরা যদি সাপোর্ট দিই, বাকি 3টাকে যদি একটু স্ট্রেংথেনিং করি, শক্তি বৃদ্ধি করি, তাহলে ওর উপর লোডটা কম পড়বে, সে হিলিং হতে পারবে। ঠিক তেমনই এই পদ্ধতিতে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা শক্তিশালী করি। আর ওই আক্রান্ত লিগামেন্টটাকে হিলিং হওয়ার জন্য আমরা কিছু ফিজিওথেরাপি ইন্টারভেনশন করি এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে তার মাসল পাওয়ারগুলোকে বাড়াই। সেক্ষেত্রে রোগী দেখা যায় যে মানে খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগীকে বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয়। ও ট্রিটমেন্ট নিল, আবার স্বাভাবিক কাজকর্ম সব করলো, ও সিঁড়ি দিয়ে ওঠানামা করলো, তখন দেখা যায় যে পায়ের উপর লোডটা পড়ে আর হিলিং প্রসেসটা অনেক স্লো হয়ে যায়। এরকমভাবে যদি অস্টিওআর্থ্রাইটিসের কথা আমরা বলি, সেক্ষেত্রে মানে আপনি জানেন যে ব্যথানাশক ওষুধ বেশি দিন খাওয়া যায় না। একাধারে দীর্ঘদিন খেলে লিভার, কিডনি এগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে তার যে কারণে ব্যথাটা হচ্ছে, যে ওখানে এক ধরনের ইরোশন ডেভেলপ করে, জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেগুলো কমে যায়। তো আমরা কিছু সাপ্লিমেন্ট খেতে বলি, পাশাপাশি তার যে ইনফ্লামেশন রয়েছে সেটা আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কমাতে পারি। আর এই বিশেষ করে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যেটা হয়, তাদের এই চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলোর শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়, জয়েন্ট স্পেসটা রিডিউস হয়ে যায়। তো এই মাসল বা মাংসপেশিগুলো যদি আমরা শক্তি বৃদ্ধি করি, তাহলে আস্তে আস্তে তার জয়েন্ট স্পেসটা বাড়ে এবং তার বেন্ডিং অ্যাক্টিভিটিসগুলো ইজি হয়। যেমন তার নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটা ক্ষেত্রেই বেন্ডিং এর একটা বিরাট ভূমিকা রয়েছে। তো এই সমস্ত বিষয়ে ফিজিওথেরাপি আসলে একটা ভাইটাল রোল প্লে করে এবং খুব মানে দ্রুতই তাদেরকে এই সমস্যাগুলো থেকে কমিয়ে নিয়ে আসতে পারে। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হয়, সেক্ষেত্রে যারা কর্মজীবী তারা কিভাবে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিবে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে রোগ ভেদে সেটা ভ্যারি করে। যেমন দেখা যায় আমরা যেটা লিগামেন্ট ইনজুরির কথা বলছিলাম, সেটা বিশেষ করে স্পোর্টস এর সাথে যেটা রিলেটেড বা কোনো আঘাতজনিত কারণে ব্যথা হয়েছে, ব্যথা পেয়েছি, সেক্ষেত্রে অবশ্যই তাকে 2 থেকে 3 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখন কর্মজীবী মানুষের ক্ষেত্রে যেটা ইন জেনারেলি হয় যে তারা ওই প্রপার রেস্টটা নিতে পারে না, যার ফলে তাদের এই হিলিং প্রসেসটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায়। তো আমরা এক্ষেত্রে আরেকটা অপশন থাকতে পারে। অনেক সময় আমরা রোগীদেরকে আমাদের ওখানে থেকে ট্রিটমেন্ট নিতে বলি, যে থাকলে আমরা 8 আওয়ারলি ফিজিওথেরাপি দিই। যেমন সকাল 8টা থেকে 9টার মধ্যে একবার দিই, আবার দুপুরের দিকে দিই, আবার রাতে দিই। সো দেখা যায় যে দ্রুত হিলিং প্রসেসটা হয়। এছাড়া যেমন কিছু, কিছু রোগ আছে, সে হয়তো অফিসও করতে পারে, এসে যে ফিজিওথেরাপি নিতে পারে। এটা ভ্যারি করে যে তার কি সমস্যা সেটার উপর। স্যার, আপনার কাছ থেকে অপারেশন ছাড়া হাঁটু ব্যথা সম্পর্কে আরো জানবো, সেই সাথে আমাদের দর্শকের করা কিছু প্রশ্নের উত্তরও জানবো। তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন হাঁটু ব্যথা নিয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আমাদের এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছিল হাঁটু ব্যথা নিয়ে। সেখানে আমাদের দর্শকরা কিছু প্রশ্ন করেছেন, সেগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। কে এম শহীদুজ্জামান লিখেছেন, হাঁটুর হাড় ক্ষয় হচ্ছে, ডাক্তার আর্থো ফ্লেমো মেক্স আলকানুল ও সেক্লো খেতে বলেছে। 1 সপ্তাহ ধরে খাচ্ছি, কিন্তু কোনো উন্নতি মনে হচ্ছে না। হাঁটলে হাঁটুতে কড়মড় করে, সারাক্ষণ শোলানো ব্যথা থাকে, এখন কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ দর্শক, খুবই প্রাসঙ্গিক কোশ্চেন। আসলে আমরা এই ধরনের প্রচুর রোগী পাই যারা দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছে কিন্তু সমস্যাটার সমাধান হচ্ছে না। অ্যাকচুয়ালি ওনার যে হিস্ট্রি, তাতে মনে হচ্ছে যে জয়েন্টের ভিতরে যে জয়েন্ট স্পেস থাকে সেটা কমে গেছে এবং জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমাদের গাড়ির চাকা মধ্যে গ্রিজ থাকে, আমাদের জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে আমাদের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য। ওই ফ্লুইডটা কমে যাওয়াতে ওরা কটকট শব্দ, বা আমরা এটাকে ক্রিপিটেশন বলি মেডিকেল ভাষায়। তো এই সাউন্ডটা হচ্ছে শুধুমাত্র ওখানে ফ্লুইডটা কমে যাওয়া বা জয়েন্ট স্পেস রিডিউস হওয়া,
এই জিনিসটাকে ঠিক করার জন্য আসলে শুধু ওষুধের সমস্যার সমাধান হবে না। আমরা ওনাকে বলব যে একটু সমন্বিত চিকিৎসা লাগবে। সেক্ষেত্রে কিছু ওষুধ, সাপ্লিমেন্ট, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কিছু, কিছু ক্ষেত্রে যদি ফ্লুইডটা বেশি কমে যেয়ে থাকে, আমরা অনেক সময় ভিস্কো সাপ্লিমেন্টেশন এর কথা বলি। ইনজেকশন আকারে ওখানে এক ধরনের জেলি লাইক সাবস্টেন্স দিয়ে দেওয়া হয়, সেটা দিলে ফ্লুইডটা বাড়ে। তো এই ক্ষেত্রে আমি বলব দেরি না করে একটু নিকটস্থ আরেকজন চিকিৎসকের পরামর্শ নিতে পারে বা ওই চিকিৎসকের কাছে ফলো আপে যেতে পারে যে আমি এটাতে আমার ইমপ্রুভমেন্টটা খুব স্লো হচ্ছে বা হচ্ছে না, আমি পরবর্তী স্টেপ কী করতে পারি। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটা অনেক বেশি। তো উনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারে, যেটাতে ওই ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নিলে উনি অনেক দ্রুত এটা থেকে একটা রেজাল্ট পাবে। স্যার, আমাদের আরেকজন দর্শক সারোয়ার লিটন লিখেছেন, আমার বয়স 50 বছর, আমি দীর্ঘক্ষণ বসে থাকলে হাঁটুতে ব্যথা হয়, কি করতে পারি? ধন্যবাদ দর্শক। আসলে 50 এই এজটা আসলে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জের বয়স। এই সময় আমরা দীর্ঘক্ষণ বসে যখন থাকি, বসা থেকে উঠে হাঁটতে যাই, আমাদের সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলো, হাঁটুর চারিদিকে যে মাসেলগুলো রয়েছে সেগুলো অনেক সময় স্টিফনেস গ্রো করে, শক্ত হয়ে যায়। কিছুক্ষণ হাঁটলে অনেক সময় ব্যথাটা কমে আসে। এক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ ওনাকে হেল্প করতে পারে। এছাড়া দেখা যায় যে এই এজে আমাদের কারো ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেই কারণে অনেকের খুব ডায়াবেটিসের কারণে আমরা হাঁটতে বলি, সেই হাঁটার পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায়, একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, তার বেশি হাঁটলেও সমস্যা। সেক্ষেত্রে তার এই ইরোশনটা একটু আর্লি হয়। তো আমি বলব যে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিবে যে অ্যাকচুয়ালি কেন তার ব্যথাটা হচ্ছে, সেটা কি অস্টিওআর্থ্রাইটিস এই কারণে নাকি আদার্স কোনো কারণ আছে। কারণ অ্যাবাভ 50 হলে আমাদের এই ডিজেনারেশনগুলো বেশি আমরা দেখতে পাই। সো এটাকে ইগনোর না করে একজন চিকিৎসকের পরামর্শ নিতে বলব। ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আমাদের মূল পর্বে ফেরত যাচ্ছি। হাঁটু ব্যথার চিকিৎসায় অপারেশনবিহীন চিকিৎসাগুলো কতটা কার্যকরী? ধন্যবাদ। আসলে হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে, কিন্তু কিছু কারণ আছে যেগুলো হয়তো অপারেশনের প্রয়োজন পড়ে, কিছু কারণ আছে অপারেশনের প্রয়োজন নেই। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি 90% রোগীরই অপারেশন ছাড়াই ফিজিওথেরাপি, ওষুধ, লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজের মাধ্যমেই সমাধান করা সম্ভব। কিন্তু কিছু, কিছু কেস আছে যেগুলো আসলে ইন্ডিকেট করে যে তার সার্জারির প্রয়োজন। যেমন হয়তো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, কোনো হাড় ফ্র্যাকচার হয়ে গেল, কিংবা লিগামেন্ট কমপ্লিট টিয়ার হলো, অথবা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের কথা আমরা বলি, যখন আসলে সব ধরনের ট্রিটমেন্ট ফেইলিওর। আমরা বলি যে ওষুধ খেয়েছে, ফিজিওথেরাপি নিয়েছে, লাইফস্টাইলও তার চেঞ্জ করার চেষ্টা করলো, বাট তার সমস্যার সমাধান হচ্ছে না, তখন যে তার হয়তো নি রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন পড়তে পারে। তো এই ক্ষেত্রগুলো ছাড়া বাকি যে বিষয়গুলো, সেগুলো আসলে অপারেশন ছাড়াই সমাধান সম্ভব। কিন্তু আমাদের রোগীদের মধ্যে অনেক সময় কিছু কনফিউশন থাকে। আমরা মনে করি যে হয়তো লিগামেন্ট ইনজুরি হলেই হয়তো আমার অপারেশন লাগবে, বা অস্টিওআর্থ্রাইটিস হলেই আমার অপারেশন লাগবে, এরকম বিষয়টি না। আসলে অপারেশনের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, তখনই আমাদের অপারেশনের প্রয়োজন। আদারওয়াইজ কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে বেশি রোগী ভালো হতে পারে। স্যার, অতিরিক্ত ওজন কি হাঁটু ব্যথার ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে? নিশ্চয়ই। আসলে ওজন তো একটা ফ্যাক্ট। আপনি দেখেন, আমার ক্যারি করার একটা ক্ষমতা আছে। আমার 2 হাতে মনে করেন 10 কেজি 10 কেজি আমি হয়তো ক্যারি করতে পারবো। কিন্তু আমাকে যদি 20 কেজি বা আরো বেশি দেওয়া হয়, 40 কেজি, আমি কিন্তু বেশিক্ষণ হোল্ড করতে পারবো না। ঠিক তেমনি আমাদের শরীরের যে ওজন, সেটা আমাদের হাঁটুর উপরে একটা প্রেশার পড়ে। তো আমরা যেমন বিশেষ করে বেন্ডিং করি, নিচে বসি, নামাজের মতো বসি, বা সিঁড়িতে ওঠানামা করি, বা লো কোমোটে বসি, প্রত্যেকটা ক্ষেত্রে হাঁটুর উপরে একটা বিরাট চাপ পড়ে। তো সেটা যদি আমার ওজন বিএমআই অনুযায়ী অনেক বেশি হয়, সেক্ষেত্রে হাঁটুর উপর এক্সট্রা লোড যেটা পড়ে, সেটা আমাদের অস্টিওআর্থ্রাইটিসের দিকে ধাবিত করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাঁটু ব্যথার একমাত্র কারণ হচ্ছে তার ওজন। তো এক্ষেত্রে অবশ্যই ওজন একটা ফ্যাক্ট, এবং এটাকে যদি আমরা একটু কমিয়ে বিএমআই অনুযায়ী আমাদের মাত্রার মধ্যে রাখতে পারি, হাঁটু ব্যথা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে স্যার, ওজনটা নিয়ন্ত্রণে রাখলেও হাঁটু ব্যথা থেকে আমরা নিস্তার পেতে পারি। রাইট। রোগীরা ঘরে বসে কোন কোন ব্যায়ামগুলো করলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবে? আচ্ছা, ইন জেনারেলি আমরা যেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমরা রোগ আক্রান্ত হওয়ার আগেই যদি সেটাকে প্রিভেন্ট করতে পারি, এক্ষেত্রে আমরা কিছু প্রিভেন্টিভ মেজার নিতে পারি। তার মধ্যে এক্সারসাইজ একটা অন্যতম। আমরা কিছু সিম্পল এক্সারসাইজের কথা বলি, যেটা বাসায় নিজে নিজেই করা যায়। এই ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে আমরা স্পেশালি হাঁটুর যে 2 দিকের যে মাংসপেশি, সামনের দিকে আমাদের যেটাকে আমরা বলি কোয়াড্রিসেপস, পিছনের দিকে যে মাংসপেশি আমরা এটাকে বলি হ্যামস্ট্রিং, এই 2টা মাসেলকেই আমরা একটু স্ট্রেংথ যদি ঠিক রাখি, খুব সিম্পল এক্সারসাইজ। আমরা বসে বসে আমরা গ্র্যাভিটির এগেনস্টে পাটা যদি সোজা করে স্ট্রেট করে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে রাখি,
আবার রিল্যাক্স। এইভাবে 15 থেকে 20টা সেশন আমরা যদি দিনে 2 বার করি, সেক্ষেত্রে আমাদের হাঁটুর যে এক্সটেনশন করে, যেটা হাঁটুকে সোজা করে, সেই মাংসপেশির স্ট্রেংথ বাড়বে। এছাড়া আমরা শুয়ে আরেকটা এক্সারসাইজ করতে পারি, যেটা মানে আমরা হ্যামস্ট্রিং এর মাসল পাওয়ার বাড়াতে করতে বলি। এই 2টা সিম্পল এক্সারসাইজ যদি একজন আসলে রোগী যদি তার আশেপাশের যেকোনো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শে এক্সারসাইজটা শিখে নেন, কারণ এই এক্সারসাইজটা আসলে ইন জেনারেলি সবার জন্য সেম না। মানুষ তার নির্দিষ্ট ওয়েট থাকে, তার হাইট অন্যরকম থাকে, তার অকুপেশন ভিন্ন থাকে। সো আমরা এক্সারসাইজের ক্ষেত্রে তার শারীরিক অন্যান্য বিষয়গুলোর সাথে মিল রেখে এক্সারসাইজগুলো প্রেসক্রাইব করে থাকি। তো এই এক্সারসাইজগুলো একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি শিখে নেন, তাহলে হয়তো সে প্রিভেন্টিভ মেজারে চলে যেতে পারবে। তার হয়তো হাঁটু ব্যথা হওয়ার আগেই সেটাকে প্রিভেন্ট করতে পারবে। স্যার, দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথার চাপ কমাতে এবং হাঁটু ব্যথা রোধ করতে জীবনযাত্রার কোন দিকটি পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের জীবনযাত্রা প্রণালীর মধ্যে বর্তমান সময়ে আমরা যেটা বেশি এফেক্ট করছে আমাদের সেডেন্টারি লাইফ লিডিং। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ আমরা আসলে কায়িক পরিশ্রমটা আমাদের কমে গেছে। আমরা হাঁটাচলা কম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই বললেই চলে। এই জিনিসটা আমাদেরকে ক্ষতি করছে বেশি। আমাদের মাসল পাওয়ার যদি ঠিক রাখতে হয়, আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। এছাড়া খাদ্যের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা খাদ্যের ক্ষেত্রে বলি যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারটা আমাদের খাদ্য তালিকায় বেশি রাখা, যেটা অয়েলি ফুড বা আমরা বলি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে একটু অ্যাভয়েড করা। এছাড়া দেখা যায় যে আমাদের সূর্যের আলোর একটা ভূমিকা আমাদের ভিটামিন ডি তৈরিতে রয়েছে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি বা সাপ্লিমেন্ট নিচ্ছি, কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে ভিটামিন ডির অ্যাবজর্পশনটা না হলে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাও কমে যায়। সো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সপ্তাহে অন্তত 3 দিন আমরা বলি সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যেকোনো আধা ঘন্টা সূর্যের আলো উপস্থিতিতে থাকলে আমাদের ভিটামিন ডি অ্যাবজর্পশনটা অনেক বেড়ে যায়। তো লাইফস্টাইলের মধ্যে এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি, তাহলে অনেকাংশেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। স্যার, কোন পরিস্থিতিতে অপারেশন বাধ্যতামূলক হয়ে যায়? আমরা কিভাবে এটি এড়াতে পারি? আসলে আমরা যেকোনো রোগেই বলি যে আর্লি ডিটেকশন যদি করতে পারি, রোগটাকে প্রাথমিকভাবে নির্ণয় করে সেখান থেকে যদি চিকিৎসাটা শুরু করি, তাহলে এই অপারেশনের মতো জটিলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। কিন্তু কিছু অ্যাক্সিডেন্টাল ইস্যুস আছে। আমরা অনেক সময় জানি না যে হঠাৎ করে আমি ফল ফ্রম হাইট পড়ে গেলাম, আমার লিগামেন্ট ছিঁড়ে গেল বা আমার হাড় ভেঙে গেল, তখন তো আমার অপারেশন লাগবেই। অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়া প্লাস্টারের মাধ্যমে সমাধান হতে পারে। এটা আসলে ক্ষেত্র বিশেষে ভেরি করে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকই ডিসিশন নিবে যে আপনার অপারেশন লাগবে কি লাগবে না। তবে অপারেশন আসলে একটা যে ভীতির বিষয় মানুষের কাছে, এটা আমরা থেকে অনুমান করতে পারি যে অপারেশনটা আসলে সব ক্ষেত্রে লাগে না। কিন্তু এই জায়গাটাই আমরা যদি সচেতন হই, দ্রুত চিকিৎসকের কাছে যাই, আর্লি স্টেজে এই রোগটাকে যদি প্রিভেন্ট করতে পারি, তাহলে হয়তো সেই ভয়াবহতার দিকে যেতে হবে না। স্যার, অপারেশনের পর কি রোগী পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে? হ্যাঁ, এটা নির্ভর করে, ভ্যারি করে। যেমন দেখা যায় যে এখানে কয়েকটা জিনিস খুব জড়িত। যেমন অপারেশন বা অপারেশনের সাথে একটা টিম ওয়ার্ক লাগে। যেমন হয়তো আপনার ধরে নেন যে আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারি করব। এখন সেই সার্জারির আগে কিছু রোল আছে যে তার মাংসপেশিগুলার শক্তি ঠিক আছে কিনা, জয়েন্টের যে অপারেশনটা হবে এটা যদি একটু বড় অপারেশন, সে অপারেশনের পরেও তাকে আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে হয়, সেক্ষেত্রে কিছু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের কথা আমরা বলি। যে খুব সাকসেসফুল সার্জারি হলো কিন্তু সে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন সেবাটা ভালো মতো পেল না, তাহলে রুগী তার প্রপার ফাংশনে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা দেখি যদি একজন রোগী এবং একজন সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট, 3 জন যদি সঠিকভাবে এই সেবাটা যার জায়গা থেকে দেয়, আমরা বেশিরভাগ রোগী দেখি যে অপারেশনের পরে আবার সাকসেসফুলি সে হাঁটতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু এখানে যেখানেই ব্যত্যয় ঘটে, তার প্রপার রিহ্যাবিলিটেশন হয় না, অনেকেই দেখা যায় যে ডিসএবিলিটি গ্রো করে, তার প্রপার ফাংশনাবিলিটি তার তৈরি হয় না বা থাকে না। স্যার, অপারেশনবিহীন হাঁটু ব্যথার চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার তথ্যের মাধ্যমে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।
সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন ntvbd.com এ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এনটিভি নিউজ এবং সর্বশেষ আপডেট পেতে ফলো করুন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ।